হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জিডির ক্লাস নম্বর 26 নিয়ে, যেখানে তোমাদের 27/2/2024 27শে ফেব্রুয়ারি 2024-এর 27শে ফেব্রুয়ারি এসএসসি জিডির থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কী রয়েছে দেখে নাও এখানে। নিচের কোন মাঠ 2022-23 রঞ্জি ট্রফির ফাইনাল আয়োজন করেছিল? 2022-23 ফাইনাল ম্যাচ, রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? এটা হয়েছিল ইডেন গার্ডেন, কলকাতার ইডেন গার্ডেনে হয়েছিল, যেখানে জয়লাভ করেছিল সৌরাষ্ট্র। তাদের দ্বিতীয় শিরোপা জিতেছিল সৌরাষ্ট্র। রানার্স আপ হয়েছিল বাংলা। ঠিক আছে, তো এটা জেনে রাখো। এবার চলে যাও 2 নম্বর কোশ্চেনে। ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কোন সালে? ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কোন সালে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, 1878 সালে। 1878 সালে প্রথম কিন্তু ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। সেকেন্ডারি সেক্টরে সাধারণত কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়? সেকেন্ডারি সেক্টরে যেগুলো থাকে, তো সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়? কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপন্ন হয়। কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপাদন। 4 নম্বর দেখো বাস্কেটবল খেলার ক্ষেত্রকে কী বলে? বাস্কেটবল খেলার ক্ষেত্রকে কী বলে? তো সেটা হচ্ছে কোর্ট বলা হয়, কোর্ট। অর্থাৎ আবার এরকম কোশ্চেন আসে যে কোর্ট এটা কোন খেলার সাথে যুক্ত? তো সেটা হচ্ছে বাস্কেটবল খেলার সাথে যুক্ত। এখান থেকে দেখে নাও, একটি স্ট্যান্ডার্ড বাস্কেটবল কোর্ট 28 মিটার অর্থাৎ 94 ফুট লম্বা হয়, আর হচ্ছে 15 মিটার অর্থাৎ 50 ফুট চওড়া হয়। দৈর্ঘ্য প্রস্থ জিজ্ঞেস করে, জেনে রাখো। মেঝে থেকে বাস্কেটের উচ্চতা 10 ফুট হয়। মেঝে থেকে একটা বাস্কেটের উচ্চতা কত হয়? 10 ফুট অর্থাৎ 3.05 মিটার। বাস্কেটবল সম্পর্কিত শব্দ কিছু জেনে রাখো, যেখানে অ্যালিওপ, যেগুলো কিন্তু এসএসসির এক্সামে কিন্তু আসে। অ্যালিওপ, ট্রিপল ডাবল, ক্রস ওভার, ফেডওয়ে, পিক অ্যান্ড রোল, ফুল কোর্ট প্রেস, আর হচ্ছে ইউডো স্টেপ। এগুলো প্রত্যেকটা জেনে রাখো। এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাস্কেটবল খেলার সাথে যুক্ত। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন। 10 বছর অন্তর পরিচালিত জনগণনা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এই যে আদমশুমারি, এটা 10 বছর অন্তর হয়ে থাকে, যেটা আমরা বারবার আলোচনা করে এসেছি। কৃষি শুমারিটা 5 বছর অন্তর হয়ে থাকে, আর আদমশুমারিটা 10 বছর অন্তর হয়ে থাকে। তো এই 10 বছর অন্তর যে আদমশুমারিটা হয়, তো এটা কার অধীনে পরিচালিত হয়? এটা হয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এটা পরিচালিত হয়ে থাকে। 1951 সালের পর থেকে সমস্ত জনগণনা 1948 সালের জনগণনা আইন অনুসারে পরিচালিত হয়েছে। 10 বছর অন্তর পরিচালিত জনগণনা পরিচালনার দায়িত্বে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের কার্যালয়ের উপর ন্যস্ত। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। জনগণনা ভারতের সংবিধানের ধারা 246 অনুসারে একটি কেন্দ্রীয় বিষয়। এটি সংবিধানের 7ম তফসিলের 69 নম্বর সিরিয়ালের তালিকায় ভুক্ত। এই তথ্যগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, এখান থেকে যে কোনো কোশ্চেন চলে আসতে পারে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। ভারত খাদ্যশস্যে স্বনির্ভর হয়ে উঠেছিল এবং কেন্দ্রীয় পুলের মধ্যে যথেষ্ট মজুদ ছিল। এমনকি কখনো কখনো ভারত খাদ্যশস্য রপ্তানি করার অবস্থানেও এসেছিল। কারণ ড্যাশ বিপ্লব। কিসের কারণে, কোন বিপ্লবের কারণে এটা সম্ভব হয়েছে যে আমাদের ভারত আজ বর্তমানে খাদ্যশস্য নির্ভর হয়ে উঠেছে? আমাদের ভারত থেকে অনেক খাদ্যশস্য যেগুলো কিন্তু রপ্তানি হয় বিভিন্ন দেশে কিন্তু যায় কি না? তো এটা কিসের কারণে? এটা হয়েছে সবুজ বিপ্লবের কারণে। ডক্টর নরম্যান বোরলগ একজন আমেরিকান কৃষিবিদ, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর নরম্যান বোরলগ। আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক কে? না, ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। এরপর চলে যাও 7 নম্বর কোশ্চেন। 2023 সালের ফার্মাসি সংশোধনী বিলটি 2023 সালের আগস্ট মাসে লোকসভায় পাস হয়। এটি ফার্মাসি আইন ড্যাশ সংশোধন করে।
এটি ফার্মাসি আইন ড্যাশ সংশোধন করে, কোনটাকে সংশোধন করে, কোন আইনটা? 1948 ফার্মাসি আইন 1948টাকে সংশোধন করে এই ফার্মাসি সংশোধনী বিল 2023, এটা আগস্ট মাসে লোকসভায় পাস হয়েছে। 2011 সালে ভারতের জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি সেটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরি হয়ে যাবে সবচেয়ে বেশি। পুদুচেরিতে তো প্রতি 1000 পুরুষের জন্য 1037 জন মহিলা, 1000 পুরুষের জন্য 1037, এটাও মনে রাখো কিন্তু। 9 নম্বর কোশ্চেন দেখো, 2023 সালের অক্টোবরে ভারতীয় বিমান বাহিনীর অর্থাৎ IAF মেডিকেল শাখা থেকে দ্বিতীয় মহিলা অফিসার হয়ে এয়ার মার্শালে সম্মানিত পদ লাভ করে। কে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে? এই যে ঐতিহাসিক মাইলফলকটা অর্জন করেছেন কে? তিনি হচ্ছেন এয়ার মার্শাল সাধনা এস নায়ার। এয়ার মার্শাল সাধনা এস নায়ার। নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন? মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন বিন্দুসার। প্রথম কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তো। বিন্দুসার তার পিতা চন্দ্রগুপ্ত মৌর্যের স্থলাভিষিক্ত হন। বিন্দুসারের অধীনে মৌর্য সাম্রাজ্য আরও দক্ষিণে বিস্তৃত হয়েছিল বলে জানা যায়। তার গ্রিক নাম অ্যামিট্রোচেটেস বা অ্যামিট্রোচেডেস, যা শত্রুদের হত্যাকারী হিসেবে অনুবাদ করা হয়। তার স্থলাভিষিক্ত হন তার পুত্র অশোক। তারপরে বিন্দুসারের পরে কি এসে? অশোক। মৌর্য সাম্রাজ্য চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিল। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কি না হচ্ছে পাটলিপুত্র, বর্তমান পাটনা যেটা। এগুলো জেনে রাখো। তাহলে প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত, তারপরে বিন্দুসার, তারপরে হচ্ছে অশোক, এইভাবে পরপর মনে রাখবে মৌর্য সাম্রাজ্য। এবার 11 নম্বর। তার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে যাও, যেখানে কিন্তু আমরা বিভিন্ন ইম্পর্টেন্স জিকে নোটসগুলো, বিভিন্ন জিকে কেন সেখানে আমরা তো এখানে ইউটিউবে শুধুমাত্র আমাদের জিকে ক্লাসটাই হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো দিয়ে থাকি। তাছাড়া যখন যে কোনো ইম্পর্টেন্ট কোনো ইংলিশ বা ম্যাথ, রিজনিং এসবের নোটসও আমরা দিয়ে থাকি, যেটা তোমরা অলরেডি আমাদের টেলিগ্রামে দেখবে। টেলিগ্রামে রয়েছে কিন্তু কিছু বই রয়েছে, সেগুলো তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রামে গিয়ে, তো ওগুলো কালেক্ট করে নেবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, কোন উৎসবটি ঐতিহ্যগতভাবে জল্লিকাট্টু অনুষ্ঠানের সাথে সম্পর্কিত? জল্লিকাট্টু অনুষ্ঠান, এটা তো আমি আলোচনা করেছি অনেক সময়, যেটা হচ্ছে পোঙ্গল। পোঙ্গলটা হচ্ছে জল্লিকাট্টু অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। এই পোঙ্গল হলো দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে উদযাপিত একটা প্রধান কৃষি উৎসব। পোঙ্গল কোথাকার? তামিলনাড়ু রাজ্য। জল্লিকাট্টু হলো ষাঁড়ের সাথে সম্পর্কিত একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যা পোঙ্গল উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এবার দেখো 12 নম্বরে কেরালা থেকে আসা কোন শাস্ত্রীয় নৃত্যনাট্য তার প্রাণবন্ত মেকআপ, জটিল পোশাক এবং অতিরঞ্জিত মুখের অভিব্যক্তির জন্য বিখ্যাত, যা প্রায়শই রামায়ণের গল্প চিত্রিত করে? বলো, কেরালা থেকে আসা কোন শাস্ত্রীয় নৃত্য? কেরালা বললেই তাহলে কি বলবে? কথাকলি, তাই তো। কথাকলি হয়ে যাবে এখানে সঠিক আনসার। 13 নম্বর দেখো, ড্যাশ সরকার কর্তৃক জারি করা বন্ড কেনাবেচা করাকে বোঝায়? ড্যাশ সরকার কর্তৃক জারি করা বন্ড কেনাবেচা করাকে বোঝায়? ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন। 14 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সংবিধানের সংশোধনের কথা বলা হয়েছে কোন অংশে? পার্ট কত? পার্ট নম্বর 20তে বলা হয়েছে। পার্ট 10X, যেটা পার্ট 10-এ তপশিলি এবং উপজাতীয় অঞ্চল কথা বলা হয়েছে, যেটা ধারা 244 244A।
অংশ 14, যেখানে কেন্দ্র ও রাজ্যের অধীনে পরিষেবা, ধারা 308 থেকে 323। তারপর যেটা তোমাদের বললাম 20, সংবিধান সংশোধন, ধারা 368। তারপরে হচ্ছে অংশ 21, যেখানে অস্থায়ী পরিবর্তন সূচক এবং বিশেষ বিধান, ধারা 369 থেকে 92। আর অংশ 22, যেখানে সংক্ষিপ্ত উপাধি সূচনা, হিন্দিতে প্রামাণিক পাঠ্য এবং প্রত্যাহার, যেখানে ধারা 393 থেকে 395 এগুলো। এবার দেখলো চার্লসের সূত্র। চার্লসের সূত্রে আমরা এখানে আমাদের সত্যটা খুঁজতে হবে, কোনগুলো সত্য রয়েছে। 3টে অপশান দেওয়া রয়েছে ABC। চাপ স্থির থাকে চার্লসের সূত্রে, গ্যাসের মোল সংখ্যা স্থির থাকে, আর আয়তন তাপমাত্রা সমানুপাতিক। প্রত্যেকটাই এখানে সঠিক রয়েছে, তাহলে ABC সবগুলোই এখানে সত্য। তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 16 নম্বর দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে লিখেছিলেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। এটা কে লিখেছেন, কার লেখা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলাদেশ থেকে এবছর কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে, কারণ জানো বাংলাদেশে এখন পরিস্থিতি কীরকম রয়েছে। তো এই যে আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই গানের প্রথম 10টা লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গঠন করে, যা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গীত হয়েছিল। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? 1971 সময়। 17 নম্বর দেখো, ভারতের তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের তাদের অর্জনের জন্য কোন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেওয়া হয়? তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের কোন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেওয়া হয়? কলাইমামানি পুরস্কারটা দেওয়া হয়। কোন সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা MMSKY চালু করার ঘোষণা করেছে? মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার? বলো, জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসেবে এটা চালু করার ঘোষণা করেছে সেটা হচ্ছে কোনটা? অরুণাচল প্রদেশ। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে প্রায়শই একটা ফেডারেল ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়, যার মধ্যে একটা শক্তিশালী একতান্ত্রিক পক্ষপাত রয়েছে। কোন বৈশিষ্ট্য এই একতান্ত্রিক পক্ষপাত দেয়? কোন বৈশিষ্ট্য? সেটা হচ্ছে একক নাগরিকত্ব। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ব্যাডমিন্টন তোমরা অনেকে খেলেছো। তো সেই ব্যাডমিন্টনে একটি দ্রুত কবজি এবং হাতের অগ্রভাগের ঘূর্ণন যা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে, একটি স্পষ্টভাবে সফট শটকে দ্রুত পাসিং শটে পরিণত করে, প্রধানত সার্ভ এবং নেটে ব্যবহৃত হয়। এটি ড্যাশ নামে পরিচিত। কী নামে পরিচিত? ব্যাডমিন্টন খেলেছো তো? যারা খেলেছো জানো, এখানে কিন্তু কবজি এবং হাতের যে ঘূর্ণন, দ্রুত কবজি এবং হাতের ঘূর্ণন এখানে খুবই প্রয়োজন। তো এটা হচ্ছে ফ্লিক নামে পরিচিত। এটা কী নামে পরিচিত? ফ্লিক। তাহলে ফ্লিকটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, মনে রাখো। তো এই ছিল মোট আজকে টোটাল 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, কারণ এখানে আমরা কিছু এক্সট্রা নোটসও তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যেখান থেকে পরবর্তীতে কোশ্চেন আসার চান্স রয়েছে। তো এই ধরনের ক্লাস আমরা আগেও করেছি, যে ক্লাসগুলো করেছি সেখানেও এরকম এক্সট্রা নোটস আমাদের দেওয়া রয়েছে। যারা ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দেরি না করে লাইক করে দাও ক্লাসটাকে। তারই সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই পেয়ে যাবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সেখানে জয়েন করলে আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া এক্সট্রা নোটসগুলো আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেখানে আমরা কিন্তু এই নোটসগুলো, বিভিন্ন নোটস আমরা দিয়ে থাকি, যেগুলো আমাদের চ্যানেলে জয়েন করলেই দেখতে পাবে, নাহলে কিন্তু দেখবে কোত্থেকে আমরা দেই কি দেই না, সেটা আমাদের চ্যানেলে জয়েন করলেই তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে। সেখান থেকে কালেক্ট করে তোমরা পড়াশোনা করতে পারবে। তাছাড়া আমাদের বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেটও আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো দেরি না করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে ফেলো। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা কিন্তু ক্লাসটাকে লাইক করে ফেলেছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো।
যদি না করে থাকো তো অবশ্যই করে ফেলো।